বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ তার বিজয়ের ৪৪তম দিবস উদযাপন করল গতকাল এবং ৪৩টি বছর পার করল স্বাধীন বিজয়ী একটি বাংলাদেশ, নতুন একটি ভূখণ্ড। এই ভূখণ্ডের নাগরিকরা মুক্তিযুদ্ধ করেছেন ৭.৫ কোটি বাঙালি। স্বল্প কিছু মানুষ ব্যতিক্রম ছিলেন এবং আকাঙ্ক্ষাটাও ছিল ৭.৫ কোটি বাঙালির। কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ লিখে যুদ্ধ করেছেন কলম হাতে, কেউ গান গেয়ে যুদ্ধ করেছেন, কেউ আরও নানাভাবে যে যেভাবে পেরেছেন যুদ্ধ করেছেন, যোদ্ধাদের সহায়তা করেছেন। আকাঙ্ক্ষাটা ছিল ৭.৫ কোটি বাঙালির। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, রণাঙ্গনে ছিলেন, তাদেরকে যারা উৎসাহিত করেছেন, উদ্দীপ্ত করেছেন এবং যে বাঙালি জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল বিজয়ের জন্যে, তাদেরকে সাহস জুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, রণাঙ্গনের খবর দিয়েছেন, সেই সব শব্দ সৈনিক যারা কাজ করেছেন তখনকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তাদের ৩ জন আজকে আমার স্টুডিওতে। চলুন পরিচিত হই তাদের সঙ্গে। আমার বায়ে বসা আছেন কল্যাণী ঘোষ, আমার একেবারে ডানে রয়েছেন রূপা ফরহাদ এবং তারপরে রয়েছেন প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। ৩ জনকে আপনারা চেনেন এবং বেশ ভালোভাবেই চেনেন। তাদের নানান পরিচয় রয়েছে, সেসব পরিচয়ের সঙ্গে পরিচিত আপনারা সবাই। শুরুটা করতে চাই কল্যাণী ঘোষ আপনাকে দিয়ে। অনুভূতিটা কেমন? ৪৪তম বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ এবং তার পরপরই আমরা কথা বলছি। হ্যাঁ, বহুদিন হয়ে গেল, ৪৪ বছর পেরিয়ে গেল। মানে মনেই হচ্ছে না, আমার মনে হচ্ছে যে এই সেদিনের কথা, চোখের সামনে সমস্ত মানে দৃশ্য ভেসে আসছে। তো সেদিনকার অনুভূতি এবং এখনকার অনুভূতি, তখন তো মানে আনন্দে আমরা সবাই কেঁদে ফেলেছিলাম প্রত্যেকে, যখন খবরটা পেলাম যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা বিজয় লাভ করেছি। তো আজ ৪৪ বছর পরে এসে মানে ঠিক সেভাবে আনন্দটা আমি প্রাণ খুলে আমি বলতে পারছি না, কারণ তখনকার আনন্দটা ছিল এত স্বতঃস্ফূর্তভাবে, মানে সবাই আমরা সব শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই মিলিতভাবে আমরা যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। এখনকার ৪৪ বছর আরো অনেক অনেক কিছু আশা করেছিলাম, কিছু কিছু যে মানে ভালো হয়নি তা না, অনেক কাজ হয়েছে, কিন্তু তবুও আমাদের মানে মনের মতো করে সেই দেশটাকে আমরা এখনো মানে পাইনি। তো আপনার মনে আছে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের কথা? হ্যাঁ, নিশ্চয়ই। একটু স্মরণ করবেন আপনি? হ্যাঁ, সেদিনকার কথা তো মানে সেদিনও আমরা মনে আছে, জিজ্ঞেস করাটাও আমার সমীচীন হয়নি, কারণ ভুলে যাওয়ার কথা নয় আপনাদের। না না, আমার কিন্তু বেশ, হ্যাঁ, আমার স্মৃতিশক্তি মনে হয় এখনো কিছুটা ভালো আমার বয়সের ইতে, কারণ ওই সেই সময় আমার ২৪ বছর বয়স ছিল ১৯৭১-এ। তো ১৬ই ডিসেম্বরে আমরা সবাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেছি। আমার সাথে আমার ভাই ছিল, প্রয়াত প্রবাল চৌধুরী, উমা খান, তারপর আরো ছিল অরূপ রতন ছিল, রূপা ফরহাদ ছিল, মালা খুররম, অজিত রায়, সুজয় শ্যাম, অনুপ ভট্টাচার্য, এরকম আরো বেশ কিছু শিল্পীরা ছিলেন। তখন আমরা একটা গান গাইবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় একজন মন্ত্রী মহোদয় এসে আমাদেরকে বললেন, তখনকার আমাদের বাংলাদেশ সরকারে, যে আজকে তো দেশ স্বাধীনতা লাভ করলো, হ্যাঁ, তো ৪:২০ এই স্বাধীনতার কাগজপত্র হস্তান্তর করা হবে, তো এই দিনের জন্য একটা গান চাই। তখন সেই মুহূর্তে সেখানে আমাদের প্রয়াত শহীদুল ইসলাম গীতিকার, উনি গান লিখলেন, বিজয় নিশান উড়ছে ওই, সে বিখ্যাত গানটি। তারপর সুজয় শ্যাম সুর করলেন গানটি। এই গানটি আমরা আপনাদের কাছ থেকে অনুষ্ঠানের শেষে আমরা গাইব, এবং গানটি লিড দিলেন প্রয়াত অজিত রায়। তো আমরা সবাই তক্ষুনি গানটা তুললাম, শিখলাম, রেকর্ডিং করলাম, এবং ৪:২০ গানটা বাজানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।
এটা একটা ঐতিহাসিক গান এবং ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। রূপা ফরহাদ, আপনি একটু আপনার অনুভূতিটা শুনি আমরা আপনার কাছ থেকে। আপনি বিগত 44 বছর আগের কথা বলছেন? আমি বলছি যে আজকে 43 বছর দেখতে দেখতে পার করে দিল স্বাধীন বাংলাদেশ, এবং আপনারা সেই সময় অনেক ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন দেশের স্বাধীনতার জন্য। আজকে ফিলিংসটা কেমন? যেমন কল্যাণী ঘোষ বললেন, না পাওয়ার কষ্ট অনেক কম নয়, ওনার কথায় যেটি বোঝা যাচ্ছে। আমিও একই কথাই বলবো, না পাওয়ার কষ্ট অনেক আছে, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন স্বাধীনভাবে কথা বলতে পারি, বাংলায় কথা বলি, তারপরে যেখানে যাই, আগে যেমন সে আমলের কথা বলছি, যখন পাকিস্তান ছিল, তখন যেখানে যেতাম তাদের একটা দৌরত্ব ছিল, যেখানে আমরা সেভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারতাম না। কিন্তু এখন সেটা না। এখন আমরা আমাদের যা কিছু বলার, যা কিছু করার, আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারি। হয়তো কোনো কোনো জায়গায় বাধাগ্রস্ত হলেও আমরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি। এটা হলো কথা। আর যদি আপনি বিগত সেই দিনটার কথা বলেন, তাহলে সেই দিনের কথা উনি যেটা বললেন ওই একই কথা বলবো। একটা গান হয়েছিল এবং এত সেখানে যে আনন্দ হচ্ছিল, সারা কলকাতা শহর একদম বাজিতে বাজিতে একদম ফুটাচ্ছিল। আমরা আসবো যে আমাদেরকে দেখেও ওরা খুশি, যে আমাদেরকে জানতো যে আমরা তো শরণার্থী ছিলাম, জানতো যে এরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গায়। তো আমরা আসার পথও দেখেছি যে ঘরে ঘরে বাজি পটকা এগুলো ফোটানো হচ্ছে, ওদের মনে হচ্ছে ওদের একটা ঈদের আনন্দ, আমাদেরও সেরকম। তো আমরা কি করব, কোথায় যাব, কাকে ধরবো, যেমন ঘরে এসে আব্বাকে সালাম করছি, মাকে সালাম করছি, ভীষণ একটা আনন্দ। তো আজকে এত বছর পরেও সে সময় আপনার ফ্যামিলি ওখানেই ছিলেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি পুরোপুরি ধরতে গেলে চলে গেছেন। শুধু আমার বড় বোন ছিলেন ঢাকায়, আর আমার এক ভাই বিদেশে ছিলেন, বড় ভাই, আর আমরা সবাই ওখানে ছিলাম। আমার আব্বা ছিলেন, আব্বা আগে চলে গিয়েছিলেন 2 ভাইকে নিয়ে, তারপরে আমরা ভাই বোনরা আর কি সব গেলাম ওখানে। তো আমরা 4 ভাই বোন ওখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করেছিলাম। আমি, মালা খুররম, রুমু খান, জিলু খান, আমরা 4 ভাই বোন আর কি ওখানে অংশগ্রহণ করেছিলাম। প্রফেসর চৌধুরী, জি, আপনার ফিলিংস কি? 43 বছরে দেখতে দেখতে 43টা বছর কাটিয়ে দিলেন স্বাধীন দেশে, এবং এই দেশটির জন্য আপনাদের যে স্যাক্রিফাইস, যে ভূমিকা, সেখানে এক ধরনের ফিলিংস তো আছেই অবশ্যই। এবং এই ফিলিংসটা আছে বলেই আজকে হয়তো আমি এই 3য় মাত্রায় এই অনুষ্ঠানে আসতে পেরেছি। অন্তত আজকে এতটুকু তো মূল্যায়ন হয়েছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরাও মুক্তিযুদ্ধে একটা বিশেষ অবদান, এবং আজকে বিশেষ অনুষ্ঠানে আজকে সেই অবদান কি সেটা একটা কথা বিশেষভাবে আমি বলতে চাই এই জন্য যে 18 বছর বয়সে আমি তো মুক্তিযুদ্ধে যাই। তো আমার মধ্যে যে চেতনাটা ছিল, দেশপ্রেম ছিল, এবং আমার মধ্যে যে অনুভূতিটা ছিল যে আমি দেশটাকে স্বাধীন করব, যুদ্ধে আমাকে যেতে হবে, এটা তো কবিতায় পড়তাম আগে। তো কবি শামসুর রহমানের সেই কবিতা, যুদ্ধে যাবার এখন আমার সময়, এই বয়সটাই আমার সময়। তো আমার এই কবিতা পড়তে পড়তে একসময় যে নিজের জীবনেও আমি সেটা সম্পৃক্ত হয়ে যাব, সেটা হেলাল হাফিজের হেলাল হাফিজের কথা, কবিতা, আরো অন্যান্য কবিদেরও কিন্তু এই ভাষাই ছিল যে তারুণ্যের যে উদ্বেগটা এবং তারুণ্যের যে উচ্ছ্বাসটা, সেটা তো আমার 18 বছর বয়সেই ছিল। এখনকার যুগের সেই 18 বছর বয়সে একটা টকবগে তরুণের মধ্যে সেটুক দেশপ্রেম এখন দেখি না। এটাই তফাৎ। আমাদের মধ্যে যে চেতনাটা তখন কাজ করেছে যে আমি কিভাবে গেলাম ঘর থেকে বেরিয়ে, আমি তো পরিবার নিয়ে যাইনি, আমার বাবা মা ভাই বোন সবাই ঢাকায় ছিল, আমি একা ঘর থেকে বেরিয়ে গেছিলাম ভোর 5টার সময়। দরজাটা তারুণ্যের মধ্যে দেশপ্রেম দেখতে পাচ্ছেন না? না, আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখেন যখন ক্রিকেট খেলা হয়, না না সেটা তো অন্য বিষয়, কিভাবে ওরা না না সেটা তো অন্য বিষয়। তারুণ্যের মধ্যে সেই দীক্ষার বিজয়ের কথা তো আমি বলছি না, আমি বলছি
যে আজকে 16 কোটি এর একটা তো বড় কারণ যে আপনারা একটা পরাধীন দেশে মানে বড় হয়েছেন, তো আপনাদের অনুভূতি, আপনাদের অভিজ্ঞতা আর এখনকার তরুণের 18 বছরের বয়সী তরুণের অভিজ্ঞতা, সেটা তো আমাদের তার বলতেই পরিস্থিতি হবে। এক তো নয় সামনে, এক নয়, কিন্তু সেই চেতনাটা কি আমরা তাদের মধ্যে দিতে পেরেছি? সেটা তো আমাদেরও একটা বড় প্রশ্ন। আমি সেই কথাই আসছি। তো এখন তো সেটা আপনি 18 বছরের তরুণের কথা কেন বলবেন? 80 বছরের বয়োবৃদ্ধেরও মধ্যে আছে কিনা এখন সেটা না, সেটা কথাই বলছি না। এখন তো অবক্ষয়ের দিকে অনেকটা যাচ্ছে, যে মাদকাসক্তি আমরা দেখছি যুব সমাজে মধ্যে। এখন তো যুব সমাজে মাদকাসক্তিও দেখছি, কারণ আমি এটা নিয়ে আন্দোলন করে আমি দেখি। এই কথাটা আমি বলতে পারি কারণ আমি জানি যে আমাদের যুব সমাজকে আমরা কি সঠিকভাবে পরিচালিত করতে পারছি, প্রশ্নটা সেইখানে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই সময়ে যে চেতনা, যে দেশপ্রেম নিয়ে আমি যুদ্ধে চলে গেলাম, এমনকি আমার বাবা মা ভাই বোনকেও আমি গুরুত্ব দিলাম না যে তাদের পারমিশন নিয়ে যেতে হবে। আমি চলে গেলাম আমার নির্দেশে, আমার টানে, দেশপ্রেম থেকে। সেই জাগরণটা কিন্তু সাংঘাতিক জাগরণ। এবং একা আমি যুদ্ধে যাচ্ছি, বাসা থেকে বেরিয়ে আমি যে আসলাম দাউদকান্দি ফেরিতে, সেইখানে গিয়েই তো আমি দেখলাম যে মিলিশিয়া, পাক আর্মি এবং আপনার রাজাকার আলবদলরা চোখ বেঁধে ব্রাশ ফায়ার করছে। আমার তো ওখানে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো অতিক্রম করে গ্রাম হয়ে, গ্রামান্তর হয়ে আমি 3 দিনে পৌঁছলাম আগরতলা। সেখানে পরে তো আমি চিমটি কাটলাম যে আমি আসলে কিভাবে আসলাম। আমরা প্রত্যেকেই একই কথা। এই জিনিসগুলো আমার কাছে এখনো, এই 43 বছর পরে যে জিনিসটা, প্রশ্নটা আপনি করলেন, সেটাই হচ্ছে এখনো আমি ভাবতেই পারি না যে আমি চলে গেছিলাম কিভাবে। একটা জিনিস আমার কাজ করেছে, তুমি সেটা হচ্ছে তফাৎ হলো তুমি সেখানে গিয়ে চিমটি কেটেছো, যে ওখানে গেছো, আর আমরা স্বাধীনতার পরে দেশে এসে চিমটি কাটছি যে আসতে পারলাম কিনা, সত্যি সেটাই সত্যি বলছি। আমরা মানুষ আছি কিনা এখন। তবে আমার এই যাওয়ার পিছনে একটা পটভূমি ছিল, সেটা হচ্ছে যে 69-70 যে গণ আন্দোলন চলছিল দেশে, গণসংগীত, সেটা ডাকসুর কেন্দ্রীয়, ডাকসুতে যেখানে সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল, ওখানে গণসংগীতের যে দলটা ছিল, আমাদের শেখ লুৎফুর রহমান, অজিত দা এবং আমাদের আব্দুল লতিফ ভাই, অন্যরা পরিচালিত করতেন গণসংগীতের সেই ছাত্রলীগের প্রতিটা অনুষ্ঠানের পর কিন্তু আওয়ামী লীগের যত অনুষ্ঠান পল্টন ময়দানে হতো, পরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এর সঙ্গে আমি মানে এক যুগ আমার যুগসূত্রে ছিল, এইটা একটা। আর 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, কালোজয়ী যে ভাষণটা, সেটা কিন্তু আমাকে দারুণভাবে উদ্বেলিত করেছিল। 25শে মার্চে কালোরাত্রি আমাকে আরো বেশি উত্তেজিত করে এই যুদ্ধে যাওয়ার জন্য। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তখন একটা ঘটনা প্রভাব আমার মধ্যে ক্রিয়া করে, যেটার জন্য আমার যেতে হয়। আর স্বাধীনমালা বেতার কেন্দ্র যেদিন আমি শুনলাম প্রচারিত হয়ে গেছে, এবং আমারই সহযোদ্ধারা সেখানে কণ্ঠশিল্পী গান পরিবেশন করছেন, আমার তো ঘরে বসে থাকার সময় না, আমাকে চলে যেতেই হবে। সে দুর্বার সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমি একটি প্রশ্ন করতে চাই। এর আগেও আমরা যখন এই অনুষ্ঠানে কথা বলেছি, এরকম বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসকে সামনে রেখে বা পেছনে ফেলে, আপনিও ছিলেন, আপনি প্রথম, আমি ছিলাম না, আপনি প্রথম, অন্যরা ছিলেন। একটি আলোচনা, একটি আক্ষেপ আপনাদের সবসময় ছিল যে আপনারা ঠিক মুক্তিযোদ্ধা হিসেবে যে স্বীকৃতিটা, সেটি আপনাদের মিলছে না, এবং অনেক অঙ্গীকার, সেটি আপনারা বঙ্গবন্ধুর কথাও বলেছিলেন যে তিনি কিছু, এই ঘটনাটা সত্য, আমি আসছি আপনার কাছে, আপনারা বলবেন, প্রত্যেকেই বলবেন। আর সেটিও তখন পূরিত হয়নি, জাদুঘরে আপনাদের ছবি থাকবে, নাম থাকবে, অনেক কিছুই হয়নি। যদিও এখন বাংলাদেশ তো যারা আন্তর্জাতিকভাবে সহায়তা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকেও স্বীকৃতি দিচ্ছে। সেই জায়গাটাতে আপনাদের ওই কষ্টটা বুকের মধ্যে আছে। অতি সাম্প্রতিককালে সরকারের দিক থেকে একটা উদ্যোগ লক্ষণ হয়েছিল যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা তারা নির্ধারণ করছেন, কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না, কে কোন ধরনের মুক্তিযোদ্ধা। যদি আমি জানি, এখন পর্যন্ত শিওর নই যে ওই ফাইলটি আসলে শেষ পর্যন্ত আবার ফেরত এসছে, মানে অনুমোদিত হয়নি। এটি হয়তো আরো একটু সংশোধনের জন্য অপেক্ষায় আছে, যেখানে আপনাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা কথা ছিল। সো এই জায়গাটাতে আপনাদের কার কি বক্তব্য? আমি রূপা ফরহাদের কাছে আপনার কাছে, আপনাকে একটু রেস্ট দিই আপনাকে। এখন এখানে আর কি বলবো বলেন, মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যে এখানে যে কাজগুলো করেছি, একটা রেডিও থেকে যে প্রচারগুলো যে হতো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, যারা যুদ্ধ করত বা যারা এখানে ছিল, এই দেশে ছিল, তারা তো জানতো না যে কোথায় কি হচ্ছে। তা দিক নির্দেশনার জন্য আমাদেরকে, আমরা যে গানগুলো গাইতাম, শুধু গান তো না, ওখান থেকে অনেক রকম অনুষ্ঠান প্রচারিত হতো।
এবং সেই প্রচারের মাধ্যমে কিন্তু সংবাদ প্রচারিত হতো, পত্রিকা প্রচারিত হতো এবং তাতে করে জেনে যেত যে আমাদের পরিস্থিতিটা এখন কোথায়, আমাদের মানে তখন তাদের অবস্থান কোথায় এবং বর্তমানে কি চলছে, কতদূর আমরা এগিয়েছি, কতদূর আমরা পিছিয়ে আছি। তো এই সমস্ত জানা জানি এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে প্রচার হয়ে সারা দেশে এটা প্রচার হয়ে সবার মধ্যে এটা একটা মানে জানিয়ে দেওয়া হচ্ছিল। তো সেই কারণে এখানে অবদানটা আপনি বলেন কোথায় কম, এবং যারা আগাচ্ছিল এগুলি শুনে শুনেই তো সামনের পথে আগাচ্ছিল। এবং তাই না, যারা এখানে ছিলেন তাদেরও অনেক জায়গায় তারা হয়তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ভয় আছে, কোথায় ভয় আছে, কোথায় গেলে তারা নিরাপদ থাকবে, এরকমও কিছু কিছু ব্যাপার ছিল যেগুলো ওখান থেকে প্রচার হতো কথায়। তো সেভাবেও অনেকে তাদের জীবনও রক্ষা করতে পেরেছে। তো এইরকম ভাবে আমি বলবো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো, আমরা যে গানগুলো গেয়েছি সেগুলো প্রচুর উদ্দীপনা জুগিয়েছে। এবং এই উদ্দীপনা আমরা জানি যে সেক্টরে সেক্টরে যে যারা ছিল, যারা যুদ্ধ করেছিল, যে মুক্তিযোদ্ধা ভাই ভাই বোনেরা, তারা বলেছে যে আপনাদের গানগুলো আমাদেরকে যে কতখানি উদ্দীপনা দিয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের এখনো এত বছর পরও যে স্বীকৃতি আমরা যে পাইনি, আমাদের একটা মানে আফসোস, কি বলবো, আমরা আফসোস বলবো যে আমরা নিজেরা জানি যে আমরা কি করেছি এবং আমাদের মূল্যায়ন আমরা নিজেরাই নিজেদের মূল্যায়িত করি, কারণ আমরা জানি যে আমরা কি করেছি। এখন কে করলো কে করলো না সেটা নিয়ে এত বছর পরে আর আমাদের তো এখন দিন ফুরিয়ে আসছে, আর কবে পাবো জানি না। কল্যাণী ঘোষ। না, আসলে তো মুক্তি যুদ্ধের সময়টায় রেডিও ছাড়া আর কোনো মাধ্যমই ছিল না। মানে সমস্ত খবরাখবর সবাই জানার জন্য দেশে এবং দেশের বাইরে বিদেশে একমাত্র মাধ্যম হলো বেতার। তো সেই বেতারের মাধ্যমে আমরা আমাদের সমস্ত গান গেয়ে, গান শুনিয়ে এই যে সমস্ত জনতা, এই মুক্তিবাহিনী, শরণার্থী, বাংলাদেশের মধ্যে যারা ছিলেন তারাও যে সমস্ত খুঁটিনাটি সব খবর জানতে পেত, মানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের গানের মাধ্যমে। আমরা তো তাদেরকে মানে অনুপ্রেরণা বলুন, উদ্বুদ্ধ বলুন, মানে সব রকমের উদ্দীপনা সবকিছু আমরা জুগিয়েছি ভেতরে বাইরে। শরণার্থীরাও যেমন আমাদের গান শুনে উদ্দীপ্ত হয়েছে, সেরকম বাংলাদেশের মধ্যে তারাও তো কম স্ট্রাগল করেনি। বাংলাদেশ ভিতরে যারা ছিলেন তারা তো বেরোতে পারছে না, কিন্তু তারাও আমাদের এই সমস্ত গান, খবর, তারপর নাটিকা, তারপর বিভিন্ন রকম আলোচনা সমালোচনা, সমস্ত চরমপত্র, জল্লাদের দরবার, এগুলি বালিশের ভেতরে, কম্বলের ভেতরে লুকিয়ে লুকিয়ে শুনতো। এটা তো একটা আমাদের জন্য পরম পাওয়া, সাংঘাতিক না? তখন তাই এই মাধ্যমটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এই যে মানে বেতার মাধ্যমটা। আমি মনে করি যে আমরা তখন একটা বিরাট চ্যালেঞ্জ তখন আমরা নিয়েছিলাম। এই যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া না পাওয়ার সঙ্গে আপনাদের কোনো মানে কষ্ট বা না, সেটার জন্য আমরা কোনো ইয়ে করি না। না, এগুলোর আমরা সবাই যারা আছি এখন এগুলোর ঊর্ধ্বে উঠে গেছি আমরা। আর এই কে মুক্তিযোদ্ধারা যে সাহস, ভয়, বীর দর্পে এক একটা ব্রিজ উড়িয়ে দিল এবং গেরিলারা পাক আর্মিদেরকে হত্যা করলো, মারলো, তার পিছনের রহস্যটা কি আপনি বলেন? রহস্যটা কি? তাদের মনোবল, সেই সাথে তাদেরকে যে সাহস, উৎসাহ, উদ্দীপনা যোগালো এবং সঠিক তথ্যগুলা দিল যে আজকে পরিবেশিত খবরে বলা হলো যে অমুক জায়গার ব্রিজটা এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা উড়িয়ে দিয়েছে। এই খবরটা কারা শুনতেছে? এই মুক্তিযোদ্ধারা শুনছে। শুনে কি হচ্ছে তাদের মধ্যে? তাদের মধ্যে সেই সাহসটা সঞ্চারিত হচ্ছে, তাদের মনোবল আরো দৃঢ় হচ্ছে। এই দৃঢ় কাজটা কে করেছে? এই করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তখনকার সময় 1971-এ 43 বছর আগে আপনার মিডিয়ার জগতে তখন তো চ্যানেলও ছিল না, কোনো কিছু নেই। একটা বেতার কেন্দ্র যে ভূমিকা পালন করলো, মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেল, দিক নির্দেশনা দিল, সেই মুক্তিযোদ্ধা যারাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত করত, যারা এইটার অংশীদার, তাদেরকে আজকে মুক্তিযোদ্ধা করবে কি করবে না সেটা কি ধার ধারে? আমরা তো ইতিহাস। সেই জন্য তো বঙ্গবন্ধু বলছিলেন
32 নম্বরের বাড়িতে বসে যে তোদের সবার ছবি এবং বায়োডাটা আমি জাদুঘরে রাখবো, যাতে প্রজন্ম দেখতে পারে। তবে শুনেছি আমি আমাদের বেশ কিছু শিল্পীদের নাকি ছবি জাদুঘরে রাখা হয়েছে, যে মানে জাদুঘরে রাখা হয়েছে অস্পষ্ট সমস্ত ছবি। আমার বোধহয় ওই 24-23-24 বছর বয়সের ছবি এখন সেগুলো দিচ্ছে ওখানে। তোরা চিনতে পারবে কেউ? বেশ কিছু মানে কি হিসেবে মানে প্রত্যেকের ছবি পাইনি, বেশ কিছু ছবি পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে ওখানে। কিন্তু তারা তো আমাদের কাছে চাইবে জাদুঘর, অথবা আমাদের কাছে চাইবে না, মানে রিসেন্ট আমাদের ওরা কোন পুরনো পত্রিকা, পুরনো ম্যাগাজিনে ছাপানো সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, ওই যে 24, 25, 20, 21 বছরে 18 বছরের ছবি সমস্ত ছাপিয়েছে, ওগুলো তো কেউ চিনবে না। আরেকটা কথা আমি ওগুলো তো কেউ দেখলে চিনতে পারবে না, অস্পষ্ট সমস্ত ছবি। মুক্তিযোদ্ধাদের প্রেরণার সাথে সাথে 7.5 কোটির মধ্যে যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে তারা তো বাংলাদেশেই ছিল, তো তাদেরকে এই যে তারা ভয়ে আতঙ্কে সবসময় থাকতো, সন্ধ্যা হলে বাতি নিবে বালিশের নিচে কোনটা শুনতো, এই স্বাধীনতা বেতার কেন্দ্র, এবং শুনে শুনে ভরসা পেত যে আশার আলো দেখছি, আশার আলো দেখতো। এবং সেই আশার আলো দেখতে দেখতে তারা বেঁচে ছিল 9টা মাস, কুড়ে কুড়ে মৃত্যুর দিকে তারা এগুচ্ছিল, কিন্তু একমাত্র সাহস মনোবল দিয়েছে স্বাধীনতা বেতার কেন্দ্র, এই জল্লাদের দরবার, এই বজ্রকণ্ঠ, এই আমাদের গণসংগীত, এই আমাদের চরমপত্র, এই আমাদের সংবাদ। এমনিতে রাষ্ট্রীয়ভাবে কি ধরনের স্বীকৃতি, মানে কি ধরনের, যদিও কেউ স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ করেননি, আপনারাও জানেন কি পাবেন কি পাবেন না, কিন্তু তারপর 18 বছরে গেছিলাম, তখন তো আমরা চেয়েছিলাম মুক্তিযুদ্ধে, আমরা সবাই গিয়েছিলাম এই কারণেই, একটা স্বাধীন দেশ, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, এর জন্যই আমরা কিন্তু গিয়েছিলাম একটা মানচিত্র। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্বীকৃতির জন্য জাননি, কিন্তু ইতিহাসের স্বার্থে, শুনেন 43 মানে বছরে ইতিহাসের স্বার্থে এই প্রশ্নটা যে কি ধরনের স্বীকৃতি রাষ্ট্র, বাংলাদেশ নামের এই রাষ্ট্র আপনাদেরকে দিল? বাংলাদেশ সরকার তো প্রতি বছরই রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, বছরে 2বার 3বার বিভিন্নভাবে জাতীয় পুরস্কার দিচ্ছে। যেমন 43 বছরে এই স্বাধীনতা বেতারে কয়জনই বা শিল্পী ছিল, কয়জনই বা কলাকুশলী ছিল, তাদেরকে কি এর মধ্যে আনা যেত না বছরে বছর 2জন 3জন করে? সেই জিনিসগুলো তো হয়নি এতদিন। এটাই আমাদের দুঃখ যে আমরা আমাদের, এটা তো কি, এটা একটা স্বীকৃতি, আমাদের প্রজন্ম যাতে জানতে পারে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি স্বাধীনতা বেতারে ছিলেন, আমার সন্তানটা বলতে পারে, এইটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। এটা তো কিন্তু দেখুন জিল্লু ভাই, এই যে সরকার আমাদেরকে স্বীকৃতি দেয়নি, কিন্তু জনসাধারণ যখন যেখানে যাই, যখন বলি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, বিশ্বাস করুন কি যে সম্মান করে, সে শপিং মলে যায়, যে কোনো জায়গায় অনুষ্ঠানে, যে কোনো জায়গায় যায়, সেই সম্মান, সেই ভালোবাসা, এতে তো সরকারি মানে স্বীকৃতি আমাদের দরকার নেই। অবাক হবেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। কোনোভাবেই স্বাধীনতা বেতার শিল্পী কলাকুশলীদের সম্বর্ধনা দেওয়া হয়নি, একমাত্র প্রাইভেট একটা অর্গানাইজেশন গ্রামীণ ফোন, তারা প্রথমবারের মতো গত 3-4 বছর আগে আমাদের একত্রিত করে আমাদের সবাইকে একত্রিত কিছুদিন আগে দিয়েছে রাজারবাগ পুলিশ। এটাই বলতে গেলে সরকারিভাবে আমাদের রাষ্ট্রীয় যেসব অনুষ্ঠান হয় সেগুলোতে আপনারা, সেগুলো আমাদের কোনো সেইভাবে আমাদের, মানে আমি বলছি যে বিজয় দিবসের যে অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে হয় বা স্বাধীনতা দিবস, সেগুলোতে আপনারা মুখ চিনে দেওয়া হয় বা বিশেষ কাউকে দেওয়া হয়। বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে আমাদের যে দেওয়া উচিত, একটা আমাদের লিস্ট তো আছে সরকারের কাছে, সবার কাছে। বঙ্গভবনের কোন অনুষ্ঠানে আমাদেরকে কোনো সময় ডাকে না, গণভবনে তবু ভুল করেও হয়তো 2-1বার আমাদের ডেকে ফেলেছে, জানি না কিভাবে, কিন্তু বঙ্গভবনে কোনোদিন ডাকেনি কোনো অনুষ্ঠানে। আপনারা নিজেরা কি ধরনের, মানে আমি বলছি যে আপনারা যারা শিল্পী ছিলেন, তাদের নিজেদের সংগঠিত হওয়া বা নিজেদের দিক থেকে এই ইতিহাসটাকে সংরক্ষণ করা, তুলে ধরা, প্রচার করা, সেরকম কোনো উদ্যোগ আপনাদের সংগঠিত কোনো প্রয়াস আছে আপনাদের থেকে? আমাদের একসময় ছিল, মানে যখন সমর দাস বেঁচে ছিলেন, তারপরে অজিত রায়, মানে তখন আমরা বেশ কিছু, যারা মানে ঢাকাতে আমরা আছি, তারা আমরা সম্মিলিতভাবে বিভিন্ন অনুষ্ঠান করতাম, বিভিন্ন জায়গায় হতো, কিন্তু একে একে সবাই চলে যাচ্ছে, চলে গেছে, আর এগিয়ে যায়, তারপরে দেখা যায় যে ওনারা বয়োজ্যেষ্ঠ যারা, তারপরে ওনারা প্রয়াত হচ্ছে, যার জন্য এর পরের জন্য আবার কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এরকম করে করে আস্তে আস্তে এটা আর আগাচ্ছি না। বয়োজ্যেষ্ঠদের উদ্যোগে যখন হচ্ছে না, তখন আপনারা যারা আমরাও, তারপরে হলো আমাদের মধ্যে যারা এমনি গাইতে পারতো, তারা
অনেকে মানে এখন গাইতে পারে না, তারা আমার অনেকে তো গাইতে বহু পারবে ধরনের না। সামাজিক তবে অঙ্গীকার থাকে। চট্টগ্রামেরও অনেক, চট্টগ্রাম বলুন, ময়মনসিংহ, খুলনা, যশোর, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছড়িয়ে আছে, কিন্তু তারা তো তাদেরকে আমরা ঢাকাতে সব একসাথে পাই কতজন না। ছিলেন আপনারা? আমি তো একটা লিস্ট করেছিলাম 2005-এ, সেই আমলে। এটা আপিল মাহমুদ এটার কনভেনার ছিলেন, আর আমরা 9 জন কমিটির মধ্যে ছিলাম। তো তার মধ্যে ছিলেন আসাদ চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম, মোহাম্মদ আব্দুল জব্বার, আজমল হুদা মিঠু, তারপর তপন মাহমুদ, আর বাবর বলে একজন, আর আমি ছিলাম, এরকম আমরা। তো না, বলছি যে আপনারা এই কমিটিতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে কাজ করেছেন 372 জন, 372 জনে লিস্ট করেছি। শুধু শিল্পী না, তাতে কলাকুশলী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারপরে টেকনিক্যাল হ্যান্ডস যারা ছিলেন, সবার একবারে যিনি মানে শিল্পী, কলাকুশলী সব। কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে। ধর্মীয় যারা যারা পাঠ করেছে, মুক্তিযোদ্ধার সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে এখন তো আমরা তো গান গাইতে গিয়ে দেখি যারা, এখন তো দেখছি দেখি নেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারা এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচয়, তারা এখন অন্যতম না, শুধু অন্যতম বলেও শান্তি পায় না, অন্যতম প্রধান শিল্পী তারা, বুঝতে পারছেন? এবং সব জায়গায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে টেলিভিশনে যে গানগুলো সব জায়গায় প্রচারিত হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, যে একদম মানে যেমন নোঙ্গর তোলো তোলো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানগুলো তো একদম বহুল প্রচারিত একটা গান। এই গানগুলো, সেই গানগুলোর মধ্যে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি, আমি, কল্যাণী, আমরাই করেছি, আমরা সবাই মিলে, আমরা মানে লিমিটেড, আমার মনে হয় অল্প কিছু আমাদের চোখে এখনো ভাসে। আমরা 7-8 জন, প্রতিটা গানই আমরা 7-8 জন, ম্যাক্সিমাম 10 জন। হ্যাঁ, 10 জন। এখন তো দেখছি যে 100-150 জন গান গেয়েছে, সবাই বলে যে আমি ওই গান গেয়েছি। মানে এখন হয়তো নিজের চোখেই আমরা বিশ্বাস করতে পারছি না যে আসলে কি সে করেছিল কি করেনি, কারণ আমরা তো অল্প কজন, ছোট একটা ঘরের মধ্যে 10-12 জন সত্য হয়ে গেছে, আর সত্যটা গোপনে ঝরে যাচ্ছে। তো এখানে মনে করেন বাইরে থেকে আসতেন নিয়মিত ভাবে, আমি দেখতাম, কিন্তু আমি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভিতরেই ছিলাম, আমি ভিতরেই ঘুমাতাম, ভিতরেই আমার খাওয়া দাওয়া, ভিতরেই গান গাওয়া, সব কার্যকলাপ। আপনিও দেখেননি? আমিও কখনো দেখিনি। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 57/A বালিগঞ্জ সার্কুলার, এখন প্রতিটা চ্যানেলে লাইভ প্রোগ্রাম তারা করে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু খুব স্পষ্টবাদী, ওরাও জানে, তো ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় স্বাধীন বাংলা বেতার কিন্তু ফোন করে তো ওখানে লাইভ প্রোগ্রামে, তো স্বাধীন বাংলা বেতার কিন্তু কিছু ঘটনা বলুন, ওরা তো মানে এমনিতেই জিজ্ঞাসা করছে, ওরা মানে কৌতূহল থেকে। তখন ওরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় সেটা তো যায়নি, মানে আমরা যেখানে রিহার্সাল দিতাম বালিগঞ্জ সার্কুলার রোডে 57/A বালিগঞ্জ, সেখানে আমরা দোতলা বাড়িতে আমরা রিহার্সাল করতাম, যেতাম। ওরা তো সেই ওই বাড়ির চৌহদ্দির ভেতরে যায়নি কোনোদিন। হ্যাঁ, ওই সমস্ত ঘটনা কি বলবে। এখন আমরা বিভিন্ন চ্যানেলে যে আমরা ইন্টারভিউ দিই, ওইগুলো ওরা ফলো করে বলে যে আমরা একটা মাইকের সামনে চারপাশে ঘুরে ঘুরে গান করতাম, হ্যান্ডসি সব আমাদের ইয়েটা বলে। আর 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 এমনি অন্য স্মৃতির কথা বলতে গেলে ওই মুক্তির গানের ট্রাকে চলে যায়, ওইখানে গিয়েছিলাম, ওইদিকে গিয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। কিন্তু স্বাধীন বাংলা বেতার কিন্তু কোনো গানের কথাও বলতে পারে না, কিছু কোনো স্মৃতির কথা বলতে পারে না ওরা। তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের যে স্টেশনটা ছিল, কিন্তু এইটা কিন্তু ইয়ে করা উচিত। আমি তো আজকে কি বলবো, আমি 43 বছর ধরে কিন্তু আমি প্রোটেস্ট করে আসছি, আমি একমাত্র প্রোটেস্ট করে আসছি। আমি বলছি অন্তত একজন কিন্তু অন্তত সত্য কথা বলতে হবে, কারণ দেখুন এই মুক্তিযোদ্ধা ফলস সার্টিফিকেটের জন্য কত সচিব, উপসচিব বলুন, যুগ্ম সচিব বলুন, সবার চাকরি করে দিয়েছে। তো এইভাবে যারা মিথ্যাচার করছে তাদের কি কোনো শাস্তি হবে না? কারণ অন্যায় যে করে, আসলে কিছু করা হয়নি, চাকরি আমাদের চাপে পড়ে, গণমাধ্যমের চাপে পড়ে, লজ্জায় শেষ পর্যন্ত অনেক দেরি করে। কারণ আমার মতে অন্যায় যে করে সে তো দোষী আছে, হ্যাঁ, যে আমার মতে যে অন্যায় সহে সে বেশি দোষী। আমরা প্রশ্রয় দিচ্ছি বলে 43 বছর ধরে তারা মিথ্যাচার করে যাচ্ছে। এমনিতে আর কি অ্যাক্টিভিটিস এর সঙ্গে আপনার, তো আমরা কম বেশি জানি নানা ধরনের অ্যাক্টিভিটিস এর সঙ্গে আপনারা কি ধরনের?
আমরা তো affirmation দিয়ে নিজেদেরকে যুক্ত স্বাধীন রেখেছেন। বাংলা বেতার কেন্দ্রে তো আমরা প্রচুর গান গেয়েছি, যত আপনারা শুনতে পারেন। আমি বলছি যে এখন কি হ্যাঁ। ধরনের কার্যক্রমের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখছেন আপনি? এখন তো কার্যক্রম মানে এখন আমি তো স্বাধীনতা পরে বাংলা একাডেমিতে কাজ করেছি 32 বছর। তারপরে এখন এমনি গানের চর্চা তো চালিয়ে যাচ্ছি। তো যেমন বাংলা একাডেমিতে, শিল্পকলা একাডেমিতে বিভিন্ন জায়গায় মানে দেশাত্মবোধক গানের মানে বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চে গান সঙ্গীত পরিবেশন করি। তবে ওই সম্মিলিতভাবে খুব কম হয় আমাদের। হয়তো টেলিভিশনে কোনো প্রোগ্রামে গেলে হয়তো একসাথে গাইলাম, কিন্তু বাইরের ফাংশনে আমরা এমনি করি। এমনি আমাদের কোনো সেইভাবে কোনো অ্যাসোসিয়েশন আমরা এখনো করতে পারিনি। ওই যে বললাম, আমরা মুষ্টিমেয় অল্প কয়েকজন, একজন হয়তো রিহার্সেলে আসলো আর দুজনে দেখা নেই। কারণ সমস্ত শিল্পীরা তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, ওরা তো এখন আর এই বয়সে এখানে আসবে না। আপনার এঙ্গেজমেন্ট মানে আপনি কি ধরনের সঙ্গে নিজেকে এখন তো নানি দাদি হয়ে গেছি, আর গানের চর্চা তো আছে, কারণ গান তো ছাড়তে পারবো না, গাই। আর ওটা নিয়ে ব্যস্ত থাকি এখন আর অন্য আগে ছিলাম, আগে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি, কিন্তু এখন এসব নিয়ে ব্যস্ত থাকি। নিজের সংসার, নিজের নাতি নাতনি, বিশেষ করে নাতি নাতনি নিয়ে আমার দিনটা কাটে বেশি। আমি তো এখন আপনি তো অনেক রকমের কাজ করেন, আপনার সামনে কি আমি কিন্তু একটা বিষয় বলে না, এখন কি করছেন যেহেতু জিজ্ঞাসা করলেন। আমরা জানি আপনি মাদক নিয়ে কাজ করছেন, আপনি একজন চিকিৎসক, আপনি রবীন্দ্রসঙ্গীত। না, তাছাড়াও আমি এখন একটা চলচ্চিত্র পরিচালনা করছি এবং সেই চলচ্চিত্রটির নাম হচ্ছে স্বর্গ থেকে নরক। এটা মাদকাসক্তির উপরে। যেহেতু আমি বাংলাদেশে এটা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি, তো আমি ভাবলাম যে মিডিয়ার মতো একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র, যেটা সমস্ত হলে বা স্কুল কলেজে আমি দেখাতে পারি মাদকাসক্তির পরিণামটা কি এবং কি কারণে হয় এবং এর থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। এই সমস্ত কিন্তু এই চলচ্চিত্রের বক্তব্যটা আছে। যে চলচ্চিত্রটা যদি রিলিজ পায় বাংলাদেশে, আমি মনে করি যুব সমাজ এটাতে অনেক উপকৃত হবে। আমি কয়েকটা ছবি নিয়ে আসছিলাম আজকে আপনাদের দেখানোর জন্য। স্বাধীনমাল্লা তো আমরা সবসময় বলি, কিন্তু ছবিগুলো স্বাধীনমাল্লা বেতার কেন্দ্রে আমরা কিন্তু সেরকম ভাবে তুলতে পারিনি তখন। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। কিন্তু এখানে একটা ছবিতে আমি দেখিয়েছি যে কল্যাণীতে তখন একটা গ্রুপ করেছিলেন, যেটাতে আমরা সমস্ত বাংলাদেশ তরুণ শিল্পী গোষ্ঠী এবং সমস্ত শরণার্থী শিবিরে কিন্তু স্বাধীনমাল্লা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিবেশন ছাড়াও আমরা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেছি। শুধু না, আমরা সঙ্গীত পরিবেশন করেছি, অর্থ সংগ্রহ। এই টাকাটা কিন্তু আমরা শরণার্থী শিবিরে দিয়েছি মুক্তি যোদ্ধাদের জন্য। এখানে দেখানো হচ্ছে যে এখানে আমরা গান করছি, এখানে কল্যাণী দিয়ে আছেন, উমা আছে, আমি আছি, আছে, পূর্ণিমা, তারপরে আমার সব শিল্পীরা। এখানে যদি একটা ক্যামেরাটা ধরতে পারেন দেখতে পাবেন 1971 সালে সেই ছবিটা আমাদের। আর এখানে আমার একটা ছবি ব্যক্তিগত আমি দেখানোর জন্য খুবই উদ্গ্রীব। সেটা হচ্ছে যে আমার স্বাধীনমাল্লা বেতার কেন্দ্র থেকে ফেরার পরে, বাংলাদেশ স্বাধীনতার পরে 1972 সালে প্রথম সাংস্কৃতিক দলের সদস্য হয়ে আমি ভারত সফরে যাই। সেটা বঙ্গবন্ধু সেই টিমটা পাঠিয়েছেন। এখানে শেখ কামালকেও দেখা যাচ্ছে যে এখানে তবলা বাজাচ্ছে। এখানে মোহাম্মদ আব্দুল জব্বার ভাই আছেন, বিপুল ভট্টাচার্য আছে। বিপুল ভট্টাচার্য রিসেন্টলি পরলোক গমন করেছে, তার আত্মার শান্তি কামনা করি। তো এগুলো হচ্ছে ঐতিহাসিক ছবি। এবং এখানেও যে আমরা ট্রাকে ট্রাকে গান করতাম, সেখানে এখানে একটা ছবি আছে, ট্রাকের উপরে গান করতেছি আমরা। এখানে সব আমাদের শিল্পীদের ছবিগুলো আছে। তো এইগুলো হচ্ছে আমাদের স্মৃতি আর কি। আমরা এখন আর তো কিছু নাই আমাদের। এই যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো, এগুলো কখন সংগ্রহ করলে? ট্রাকের উপরে ছবি টবি এগুলো তো আমার তখন তো বুঝলেন জিলু ভাই, আমরা তো আমার ভাবিনি কোনোদিন কোনো ছবি কোনদিন কাজে আসবে। তখন কিন্তু আনন্দবাজার পত্রিকা, আরো বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু আমাদের ছবি উঠতো নিয়মিত। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, তো আমরা একটু গান শুনতে চাই আপনাদের তিনজনের কাছ থেকে। যে গানটি অবশ্যই শুনতে চাই সেটি হচ্ছে 16ই ডিসেম্বরে 1971 যে গানটি আপনারা করেছিলেন সেটি। হ্যাঁ, আর সঙ্গে যদি সম্ভব হয় আরো দু একটি গানের দু লাইন করে যদি মিলিয়ে কোলাজের মতো করে করতে পারেন আপনারা তিনজনে মিলে। আচ্ছা আচ্ছা, তো আমরা 16ই ডিসেম্বর গানটা সবশেষে করি। প্রথমে আমরা পূর্ব দিগন্তে গানটা করি। তো পূর্ব দিগন্তের গানটা গাইবার আগে একটু বলে নেই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, কিন্তু সবাই গায় জনসমুদ্র। আসলে যতবার আমি তো প্রায় ইয়েতে ইন্টারভিউতে আমি বলি, কিন্তু গভী ভুলবার নয়, এই ভুলটা যেন কেউ না করে। মানে ওরা জনসমুদ্রে, ওরা গণসমুদ্র। গানের মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই, আমরা একেবারে শেষ প্রান্তে।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। 16 ডিসেম্বরের সেই গান। ঠিক আছে, বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়া, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। অনেক ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, রূপা ফরহাদ এবং কল্যাণী ঘোষ, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে সময় দেওয়ার জন্য আমাদের, এবং সেই সঙ্গে এই বিজয়ের আনন্দে আপনাদেরকে আবারও অভিনন্দন 1971-এর মহান মুক্তি সংগ্রাম আপনাদের ভূমিকার জন্য। দর্শক কথা বলছিলেন 3 শব্দ সৈনিক। শব্দ সৈনিকের মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম, কেননা কোন কথা বলতে গিয়ে কোন সমস্যা হয়, কেননা রাষ্ট্র এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি। যদিও 1971 থেকে 43 বছর পেরিয়ে গেছে, 1971-এ যে হিসেব ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা, দিনে দিনে 43 বছরে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েই চলেছে। আর শুধু মুক্তিযোদ্ধার সংখ্যাই বেড়ে চলেনি, যদিও আমরা অবশ্যই স্বীকার করে নিতে দ্বিধা নেই অনানুষ্ঠানিকভাবে যে যারা এখানে কথা বললেন তারাও মুক্তিযোদ্ধা, এবং বরং মুক্তিযোদ্ধাদের সাহস যোগাবার ক্ষেত্রে, অনুপ্রাণিত করবার ক্ষেত্রে এবং স্বাধীনতাকামী বাঙালি জাতিকে সাহস জুগিয়ে রাখবার ক্ষেত্রে তথ্য খবর প্রদানের মধ্য দিয়ে তারা যে ভূমিকা রেখেছেন, সেখানে তাদের ভূমিকা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা হিসেবে যারা যুদ্ধ করেছেন অস্ত্র হাতে তাদের চেয়ে কম নয়। এরাও প্রত্যেকেই যুদ্ধে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশ নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, ঝুঁকি নিয়ে। কাজেই তাদের অনেক কষ্ট স্বীকার করে তারা কাজগুলো করেছেন, কোনো প্রত্যাশা ছাড়াই সে সময় কাজটি করেছেন। কাজেই তাদের অবদানকে কোনো অবস্থাতেই খাটো করে দেখবার কোনো সুযোগ নেই, কারো চেয়ে খাটো করে দেখবার সুযোগ নেই। সংখ্যায় ছিলেন 330-32 এরকমই তথ্য, 372 জন ছিলেন, এবং সেই সংখ্যা ওনারা এখন নিজেরাই দেখছেন যে বোধহয় 1000 ছাড়িয়ে যেতে পারে। এবং যে গান সেই 71-এ তারা গেয়েছেন, যে গান এখানেও তারা গাইলেন, সেই গানের শব্দ পাল্টে যাচ্ছে, গানের ভেতরকার শব্দ। এবং আরও বিস্ময়কর যে আমরা রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করি, রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি হয়, গণভবনে হয়, বঙ্গভবনে হয়। 372 জনের অনেকেই কিন্তু এখন জীবিত নেই। অনেকে হয়তো এখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যাবার মতো শারীরিক সক্ষমতাও নেই। কারো কারো ঠিকানাও হয়তো এখন খুঁজে পাওয়া যাবে না। যে কয়জন আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোথাও কোনো আমন্ত্রণ পান না। বরং বলা যেতে পারে, যদি আমরা ভালোভাবে খোঁজ খবর নেই করতে যাই, তাহলে দেখা যাবে যে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, তাদেরকেও হয়তো গত 3 দশক বা তার বেশি সময় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে আমরা দেখতে পেয়েছি, অন্তত বিজয় দিবস, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। এটি অত্যন্ত লজ্জাকর
এবং দুঃখজনক। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার এবং যারা এখন মুক্তিযুদ্ধের চেতনার সরকার নিজেদেরকে বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করেন, তাদের কাছে প্রত্যাশাটা যেমন বেশি, তাদের নৈতিক অবস্থানটা আরও শক্তিশালী হওয়া দরকার সেটিও বেশি। কেননা তাদের সময় দেখা যাচ্ছে যে রাষ্ট্রের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ জাল সার্টিফিকেট নিয়ে সর্বোচ্চ পদে আসীন হয়ে থাকেন এবং এর চাইতে বোধহয় লজ্জাকর কোনো কিছু হতে পারে না। আমরা সম্মান দিতে গিয়ে দেখছি যে সেখানে বিদেশি যারা সহায়তা করেছেন, আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, তাদের সম্মান জানাতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কারচুপির মতো, জালিয়াতির মতো ঘটনা ঘটছে। কাজে এইসব জায়গায় সরকারকে কেবল সতর্ক হলেই চলবে না, এইসব ঘটনাগুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কঠোর শাস্তি নিশ্চিত করাও দরকার। সেটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও গৌরবান্বিত করবার জন্য, কলঙ্কমুক্ত করবার জন্য দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।